আসসালামু আলাইকুম। ক্রাউন সিমেন্ট সকালের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি মোর্শেদ শোভন। গাড়ি একটি, মালিক দাবিদার 5 জন। গাড়িটির মূল মালিক এক যুগের ব্যবধানে দুজনের নামে মালিকানা হস্তান্তরের আবেদন করেছেন বিআরটিএতে। মাঝে প্রচলিত স্টাম্পের মাধ্যমে 4 জন একে একে অপরের কাছে গাড়িটি বিক্রি ও হাতবদল করেছে। সবশেষ ক্রেতা মালিকানা বুঝে নিতে গিয়ে নিজে বিড়ম্বনায় পড়ে মামলা ঠুকে দিয়েছেন সব ক্রেতা ও বিক্রেতাদের বিরুদ্ধে। গাড়িটির মূল মালিকের লোভে অন্যদের জীবন অতিষ্ঠ হলেও পুলিশ হয়রানি করেছে ঢাকা, চাঁদপুর, নোয়াখালী ও লক্ষ্মীপুরের ভুক্তভোগীদের। কার ভুলের খেসারত কে দিচ্ছেন এমন প্রশ্নের উত্তর খুঁজেছেন নাজিবুর রহমান। কোনো যান্ত্রিক ত্রুটি নেই, এমনকি ট্রাফিক আইন ভঙ্গের কোনো অভিযোগেও মামলা নেই টয়োটা কোম্পানির এই গাড়িটির বিরুদ্ধে। তবে যাত্রাবাড়ী থানায় এই গাড়িটি 20 দিন ধরে আটকে আছে মালিকানা দ্বন্দ্বের কারণে। দীর্ঘ এক যুগে এই গাড়িটি যাদের হাত বদল হয়েছে তারা সবাই এখন এই গাড়ি চুরি মামলার আসামি। ডকুমেন্টস ছাড়া তো আমরা কিনি নাই, চোরা জিনিসও কিনি নাই, আর আমরা চুরি করেও আনি নাই। তাহলে আমরা যে 4-5টা মালিক স্ট্যাম্পে হয়ে এসেছি, অবশ্যই আমরা প্রত্যেকটা লোকের ডকুমেন্টস দিয়ে তারপর আমরা এখানে গাড়িগুলো ক্রয় বিক্রয়ের সাথে এইভাবে ফোন দিয়েছিলাম। ইমরান ভাই ওনার ওয়াইফ বলছে উনি বিদেশ ছিল, আসলে মালিকানা ট্রান্সফার করে দিবে। ইমরান বর্তমানে গাড়ির মালিক, ওনার ওয়াইফ ফোনটা রিসিভ করছে, করার পরে আমরা বলছি যে ম্যাডাম আমরা তো একটা গাড়ি কিনতে চাই, ওই গাড়িটা আপনাদের নামে এই মালিকানা দেখাচ্ছে, এখন কি আমরা গাড়িটা নিব? তো উনি বলছে যে হ্যাঁ আপনারা গাড়িটা নিতে পারেন, আমার হাজব্যান্ড বিদেশ থেকে আসলে মালিকানা ট্রান্সফার করে দিন। ইমরান নামের এক সিঙ্গাপুর প্রবাসী গাড়িটি বিক্রি করার পর তা আরও 4 মালিকের হাত ঘুরেছে। বিক্রির পুরো প্রক্রিয়া ছিল প্রচলিত স্ট্যাম্পের মাধ্যমে। তবে বিআরটিএ থেকে নাম পরিবর্তন করা হয়নি গত 1 দশকে। প্রায় 10 বছর পর হঠাৎ নাজমা বেগম নামের এক মহিলা গাড়ির মালিকানা দাবি করে বসে। তার ছেলের দাবি গাড়িটি চুরি হয়েছে, অথচ তার সপক্ষে প্রমাণ কিংবা জিডি দেখাতে পারেননি তারা। আমার গাড়িতে মানে চুরি হয়েছে মনে করেন, আমি জিডি করলাম না, কোনো কিছু করলাম না, ধরেন হ্যাঁ, আমি এই জন্য কি আমি কখন আমার গাড়িটা পাবো না? ফোনে যোগাযোগ করার পর দেখা করতে চাইলে মালিক দাবি করা সে ব্যক্তি দিলেন গোজামিল। এনটিভির মুখোমুখি হওয়ার অনুমতি নিতে আমাদের সামনে ফোন করেন যাত্রাবাড়ী থানার এসআইয়ের কাছে, অথচ অন্য ভুক্তভোগীদের ফোন ধরেন না এসআই জসিম। ভাই যেটা জানতে চাই বলেন, এখানে তো বড় ধরনের কারণ লুকোচুরি না। এখানে আপনি বলছেন আপনার গাড়ি চলে গেছে, আমরা আইনের মাধ্যমে আমরা আইনি প্রক্রিয়া যেটা। এক পর্যায়ে আমাদের কাছে তথ্য আসে গাড়ির প্রথম মালিক ইমরান গাড়িটি বিক্রি করেন চিটাগাং রোডের ভুইয়া অটোসে, অথচ সে তথ্য গোপন করছে পুলিশ। এমনকি ইমরান নিজেই, যিনি গাড়িটি বিক্রিতে সহায়তা করেছেন, তিনি নিজেই মুঠোফোনে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। আচ্ছা, নিছেন কার কাছ থেকে আপনি? ইমরান থেকে। আমি গাড়িটি বিক্রি করছি মেবি 11-12 সালে জলিল ভাই নামে এক ভদ্রলোকের কাছে। বাবু বা আজাদ নামে কাউকে আমি চিনি না। মুখে বলছেন জলিলের কাছে গাড়ি বিক্রি করছেন তিনি, অথচ নথি বলছে কিছুদিন আগে কামাল নামের এক ব্যক্তির কাছে গাড়ি বিক্রি এবং মালিকানা হস্তান্তরের আবেদন করেছেন ইমরান। জটিল এসব সমীকরণের জট এখন আটকে আছে আইনের মারপ্যাঁচে। কবে নাগাদ এ সমস্যার সমাধান হবে সেদিকে তাকিয়ে ভুক্তভোগীরা। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। জাতিসংঘ জলবায়ু সম্মেলন COP30কে কেন্দ্র করে পরিবেশ সুরক্ষা, জলবায়ু পরিবর্তন, সচেতনতা এবং টেকসই ভবিষ্যৎ নির্মাণে তরুণ প্রজন্মকে আরও উদ্যোগী করতে সাইকেল রাইড অনুষ্ঠিত হয়েছে। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পর্যন্ত এই সাইকেল রাইড হয়েছে। সবুজ পৃথিবীর স্বপ্নে দায়িত্বশীল ভবিষ্যতের পথে প্রতিপাদ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও ঢাকা বিশ্ববিদ্যালয় সাইক্লিং ক্লাবের যৌথ উদ্যোগে আয়োজন করা হয় এই রাইডিং। রাইড শুরুর আগে ডাকসুর ভিপি আবু সাদিক কায়েম বলেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি, পরিবেশ সচেতনতা এবং টেকসই ভবিষ্যৎ নির্মাণে তরুণদের ভূমিকার বার্তা ছড়িয়ে দেয়াই এই আয়োজনের মূল লক্ষ্য। জাতীয় ও আন্তর্জাতিক জলবায়ু আলোচনার প্রেক্ষাপটে তরুণদের সম্পৃক্ত করতে ডাকসু ও সাইক্লিং ক্লাবের এমন উদ্যোগকে ভবিষ্যতে আরও বড় পরিসরে নিয়ে যাওয়ার প্রত্যাশা ডাকসু ভিপির। আমাদের এই পরিবেশ সুরক্ষা এটা আমাদের অন্যতম দায়িত্ব। এই সমাজে, এই দেশে, আমরা এই পৃথিবীতে আমরাই আমাদেরকে বসবাসযোগ্য করে রেখে যেতে হবে পরবর্তী যারা আসবে তাদের জন্য।
তো সেই জায়গা থেকে আজকে সাইকেল র্যালি আমরা এখানে সাইকেলের মাধ্যমে আমরা যেন হচ্ছে আমাদের যে পলিউশন হয়, সাউন্ড পলিউশন এবং আমাদের এই যে জ্বালানি থেকে যে পলিউশন হয়, সে পলিউশন মুক্ত আমরা একটা শহর গঠন করতে চাই। নির্বাচনী তফসিল ঘোষণা না হলেও রাজশাহীর ৬টি আসনে বইছে নির্বাচনী হাওয়া। আসন ভিত্তিক প্রার্থীদের নাম ঘোষণা করেছে প্রধান দুটি রাজনৈতিক দল। বসে নেই অন্য রাজনৈতিক দলগুলো। নির্বাচনী প্রচারেও নেমে পড়েছে প্রার্থী ও তাদের সমর্থকরা। রাজশাহী থেকে সমর সাজুর রিপোর্ট, ক্যামেরায় ছিলেন শরীফুজ্জামান রয়েল। তফসিল ঘোষণার আগেই প্রার্থী হিসেবে নাম ঘোষণা করায় বিভাগীয় জেলা রাজশাহীর ৬টি আসনেই বিএনপি ও জামায়াতে ইসলামীর প্রার্থীরা নেমে পড়েছেন জনসংযোগে। এরই মধ্যে ওয়ার্ড এমনকি কেন্দ্রভিত্তিক নির্বাচনী কমিটিও গঠন করেছেন কোনো প্রার্থী। প্রতিদিনের সভা সমাবেশ ও প্রার্থীদের জনসংযোগের ফলে নির্বাচনকে ঘিরে উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে প্রতিটি আসনে। দীর্ঘদিন থেকে ভোট দিতে না পারায় আসছে নির্বাচনকে ঘিরে উচ্ছ্বসিত ভোটাররাও। আজকে অনেক প্রত্যাশা, একটা আনন্দের মাঝে একটা ভোট উদযাপন তৈরি হবে। সবাই যেন মন খুলে হাসতে হাসতে যে ভোট দিতে পারে। এবার নির্বাচনে আমরা আমাদের ভোট আমরাই দিতে চাই। এবার আশা করছি যে সুষ্ঠু নির্বাচন হোক, আমরা যাতে সুষ্ঠুভাবে ভোটটা দিতে পারি। এমন একটা ভোট চাই যে ভোটে কোনো বিতর্ক থাকবে না। সুষ্ঠু একটা ভোট বাংলাদেশে হোক, এটাই আমাদের চাওয়া। পদ্মা বিধৌত বিভাগীয় শহর রাজশাহীর ৬টি আসনের ভোট নিজেদের প্রতীকে যাবে সেই পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছে দেশের প্রধান দুটি রাজনৈতিক দল বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। এছাড়া ব্যানার ফেস্টুন দিয়ে নিজেদের অস্তিত্বের জানান দিতে শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি, এনসিপি, এলডিপি ও ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ অন্যরা। আমাদের যারা প্রতিদ্বন্দ্বী হচ্ছে কিংবা তারা মনে করছে, আপনারা জানেন বিগত দিনে আমাদের ধানের শীষের পক্ষেই প্রতীক নিয়ে তারা নির্বাচন করেছে। মূল প্রতিদ্বন্দ্বী হিসাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থীরা আছেন, তারাও শক্ত প্রার্থী, নিঃসন্দেহে প্রতিযোগিতা হবে। রাজশাহীর ৬টি আসনে মোট ভোটার ২২,৬৩,৯৬৪ জন। এর মধ্যে পুরুষ ১১,২৩,৯০৪ জন এবং নারী ভোটার ১১,৪০,০৩৫ জন। আগামী সংসদ নির্বাচনে জেলার ৭৭৮টি কেন্দ্রে ভোট প্রদান করবেন তারা। সমর সাজু, এনটিভি নিউজ, রাজশাহী। গাজীপুর মহানগরীর কোনাবাড়ি নওয়াব আলী মার্কেট এলাকায় একটি বহুতল ভবন থেকে রহিমা বেগম নামে গৃহবধূর গলা কাটা লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় রক্তাক্ত অবস্থায় স্বামী ইমরানকে উদ্ধার করে গাজীপুর মেডিকেলে পাঠানো হয়েছে। সকালে মরদেহটি উদ্ধার করে পুলিশ। এলাকাবাসী জানায়, ইমরান হোসেন পেশায় কসাই, স্ত্রী ছিলেন গৃহিণী। এটি তাদের দ্বিতীয় বিয়ে ছিল বলেও জানিয়েছে পরিবারের সদস্যরা। কোনাবাড়ি থানার উপপরিদর্শক পাপন হোসেন বলেন, স্ত্রীকে হত্যা করে নিজেকে হত্যার চেষ্টা করে স্বামী। এ ঘটনায় মেয়েকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে। আজ শুরু হচ্ছে আকবর আলীদের এশিয়া কাপ মিশন। দুপুর 12:30টায় কাতারের দোহায় হংকংয়ের মুখোমুখি হবে বাংলাদেশ এ দল। আকবরের নেতৃত্বে কাতারে বেশ শক্তিশালী দল পাঠিয়েছে বিসিবি। মহিদুল ইসলাম অঙ্কন, ইয়াসির আলী রাব্বি ও আবু হায়দারের মতো জাতীয় দলে খেলা অভিজ্ঞরা যেমন আছেন দলে, তেমনি জাওয়াদ আবরার, জিসান আলমরাও সুযোগ পেয়েছেন এই দলে। হংকং ছাড়াও বাংলাদেশের গ্রুপে আছে আফগানিস্তান এ দল, শ্রীলঙ্কা এ দল। সকালের খবর এইটুকুই। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 12টায় মধ্যাহ্নের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।